হ্যালো সবাইকে। আজকে আমাদের ক্লাস হচ্ছে যে সিরাজউদ্দৌলা নাটকের প্রধান প্রধান চরিত্রগুলো নিয়ে, যেগুলো দিয়ে আমরা সৃজনশীল প্রশ্ন এমসিকিউ তৈরি লিখতে পারবো এবং করতে পারবো। দেখেন, সিরাজউদ্দৌলা লিখেছেন সিকান্দার আবু জাফর। এটা হচ্ছে সিকান্দার আবু জাফর। আর সিরাজউদ্দৌলা নাটকে একটি ইতিহাস নির্ভর করুণ রসাত্মক নাটক। এর মূল বাণী বা মর্মবাণী বা উপজীব্য বিষয় হচ্ছে স্বদেশপ্রেম, মাতৃভূমিকে পরাধীনতার হতে থেকে রক্ষার প্রচেষ্টা। এটার বিশেষ বস্তু হচ্ছে যে দেশ বিদেশের চক্রান্তের পরিপ্রেক্ষিতে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির পরিপুষ্টন। সিরাজউদ্দৌলার পক্ষে ছিল লুৎফা, তারপর আমিনা, মোহনলাল, মীর মদন, সাফরে, রাইসুল, জুলেহা, বলিয়ার দিখা, বদ্রি আলী খা, তারপরে নবে সিং হাজারি। দেশপ্রেমিক ছিল মোহনলাল। লড়াকু বীর বলা হয়, মোহনলালকে লড়াকু বীর বলা হয়। দেশপ্রেমিক মীর মদনকে বীর যোদ্ধা বলা হয়। লড়াকু সাফরেকে বীর বলা হয়। পথারক উমিচাঁদ লুবি ছিল। চক্রান্তকারী গসিটে বেগম ঈর্ষাপরায়ণ। লুবি মীর জাফর বিশ্বাসঘাতক ছিল। ইংরেজের পক্ষে ছিল গসিটে বেগম, মীর জাফর, মিরন, রায়বল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, মানিকচাঁদ, জগৎশ্রেষ্ঠ, মোহাম্মদী বেগ, ক্লাইভ, ক্ল্যাটন, হলওয়ে, ওয়াস্ট, ড্রাক, ক্লিপ্যাটিক। সিরাজউদ্দৌলা ক্যারেক্টার। এখন নবাব সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সিরাজউদ্দৌলা। তাকে ঘিরে নাটকের কাহিনী আবর্তন। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা আলীবর্দী খাঁর দৌহিত্র। নিজের বিশ্বাস মনোভাবের কারণে এই আস্থাভাজনদের বিশ্বাসঘাতকতায় তিনি পলাশীর প্রান্তের পরাজিত হন। তার চরিত্রে রয়েছে দেশপ্রেম ও বিশ্বাসের বহিঃপ্রকাশ। নাটকের শেষ পর্যন্ত তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে ছিলেন আফসোসহীন। বিশ্বাসঘাতকের চক্রান্তের করুণ পরিণতির বরণ করলেও নবাব সিরাজউদ্দৌলা দেশাত্মবোধের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেন। সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় নায়ক বা চরিত্র। সিরাজউদ্দৌলা হচ্ছে কেন্দ্রীয় চরিত্র বা নায়ক। পিতা জয়নুদ্দিন ও মাতা আমিনা বেগম জ্যেষ্ঠ পুত্র। আমিনা বেগমের জ্যেষ্ঠ পুত্র। জন্ম হয়েছিল 1733 সালে। সিংহাসনে আরোহণ করেন 1756 সালের 23 বছর বয়সে। 1756 সালে 23 বছর বয়সে। নবাব সিরাজউদ্দৌলার পূর্ব নাম ছিল সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মোহাম্মদ হাইবতন জঙ্গ বাহাদুর। দ্বিতীয় হচ্ছে মীর জাফর। নাটকের অন্যতম একটি চরিত্র হচ্ছে সেনাপতি মীর জাফর। মীর জাফর বিশ্বাসঘাতকতা ও নিকৃষ্ট মানুষের প্রতীক। তার মধ্যে বিদ্যমান কূটকৌশল ও চতুর্যের কারণে তিনি নবাব আলীবর্দী খাঁর বিশ্বাসভাজন হয়ে ওঠেন। সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরাতে ইংরেজদের সহযোগিতার মুখ্য ভূমিকা পালন করেন মীর জাফর। ইংরেজদের কাছে স্বাধীনতার বিকিয়ে দেওয়ার মীর জাফর 1757 সালে 5 ফেব্রুয়ারি কুষ্ঠরোগে মারা যান। ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় জাফরগঞ্জ কবরস্থানের তার সমাধি আছে। বর্তমানে ভারতীয় উপমহাদেশে মীর জাফর নামটি বিশ্বাসঘাতকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। মুর্শিদাবাদের তার বাড়িটির নিমক হারাম দেউরি বিশ্বাসঘাতকগণ নামে পরিচিত। মীর জাফর এতটাই বিশ্বাসঘাতক ছিল যে এখনও যে কেউ অবিশ্বাস হলে তাকে মীর জাফরের সাথে তুলনা করা হয়।
প্রকৃত নাম হচ্ছে মীর জাফর আলী খান। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। পারস্য থেকে হিন্দুস্তান এসেছিলেন একদিনের জন্য হলেও মনসদের বসার স্বপ্ন দেখেছেন। তিনি ছিলেন বিশ্বাসঘাতক। মীর জাফর একটি দিন হলেও মনসদের বসার বড় আকাঙ্ক্ষা। চুক্তি অনুযায়ী মীর জাফর মসনদের বসলেও রাজ্য চালাবে কোম্পানি। এখন গসিটে বেগমের ক্যারেক্টার। নবাব আলী বর্দী খানের জ্যেষ্ঠ কন্যা গসিটা বেগম, অন্য নাম মেহরুনেসা। তার বাড়ির নাম মতিঝিল বা সুরম্য প্রাসাদ। সন্তান না থাকায় ছোট বোনের ছেলে একরাম উদ্দৌলাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। গসিটা বেগমের প্রিয়ভাজন সেনাপতি হুসেন কুলি কালের সিরাজউদ্দৌলা হত্যা করলে তিনি সিরাজ বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হন। রাজবল্লভের সাথে ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার মাধ্যমে গসিটা বেগমের প্রতিশোধপরায়ণতার পরিচয় পাওয়া যায়। নবাব বুঝতে পেরে তাকে বন্দী করলেও তার ষড়যন্ত্র থেমে থাকেনি। কিন্তু পলাশী যুদ্ধের গসিটা বেগমের বিজয় হলেও মিরনের চক্রান্তে বুড়িগঙ্গা ও শিলকরক্ষা সন্ধির স্থলে ফেলে তাকে হত্যা করা হয়। নবাব আলীবর্দী খাঁর প্রথম কন্যা গসিটা বেগম সিরাজউদ্দৌলার খালা এবং শওকাত জংয়ের পালক মাতা। লর্ড ক্লাইভ পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নেতৃত্বদানকারী চরিত্র হচ্ছে লর্ড ক্লাইভ। ক্লাইভের চরিত্রে উচ্চাকাঙ্ক্ষার কারণে তার মা বাবা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি দিয়ে ভারতে পাঠান। ক্লাইভের চরিত্রে ধূর্ততা, সাহসিকতা, মিথ্যাবাদী, কৌশলী ইত্যাদি চারিত্রিক বৈশিষ্ট্য দিক পরিলক্ষিত হয়। তাই তো নবাবের লোভী স্বার্থপর সেনাপতি ও অমাত্যদেরকে নিজের দলে নেন। সিরাজউদ্দৌলার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করে জয়লাভ করেন, কিন্তু অর্থ সাৎসহ করার অভিযোগে তিনি ব্রিটিশদের কাছে অপমানিত, লজ্জিত ও অভিযুক্ত হন। এরই পরিপ্রেক্ষিতে তিনি লজ্জায় ও অপমানে বিষণ্ণতার রোগে আক্রান্ত হয়ে আত্মহত্যা করেন। 17 বছর বয়সে ভারতবর্ষে আসেন লর্ড ক্লাইভ। নবাব বিরোধী ষড়যন্ত্রকারীদের একজন মীর জাফরকে বাংলা সিংহাসনে বসালেও প্রকৃত শাসনকর্তা ছিলেন তিনি। 1774 সালে আত্মহত্যা করে মারা যান। নারায়ণ সিংকে গুলি করে হত্যা করেন। উমিচাঁদ লাহোরের অধিবাসী উমিচাঁদ নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তার চরিত্রে দ্বৈত মানসিকতার প্রভাব পরিলক্ষিত হয়। দলিল ব্যবসা করে কোটিপতি উমিচাঁদ নবাবের ইংরেজদের খবর নবাবের কাছে পৌঁছে দিতেন। নবাব বিরোধী চক্রান্তে সহযোগী ছিলেন তিনি। তবে তার চরিত্র বোকামি পরিচয় পাওয়া যায়, কারণ ক্লাইভের কাছ থেকে 30 লক্ষ টাকা নিতে যে কাগজে সই করেছিলেন তা ছিল নকল দলিল। সেটা উমিচাঁদ বুঝতে পারেনি। তাই তো টাকা সুখে পাগল হয়ে তিনি অকালে মৃত্যুবরণ করেন। এই নাটকের উমিচাঁদ একটি দ্বৈত আচরণকারীর কল বা চরিত্র। নিজেকে খাদেম ও দৌলতের পূজারী বলে পরিচয় দেন। জন্মগতভাবে তিনি ছিলেন লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক। এখন হচ্ছে লুৎফুন্নেসা। গসিটা বেগমের মাসি হচ্ছে লুৎফুন্নেসা। নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। তার বিবাহ হয়
1746 সালে মির্জা ইচির খানের কন্যা। মিরন তাকে বিয়ে করতে চাইলে জবাবে তিনি বলেন, আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সে আমি কি করে এক গাধার পিঠে চড়ে বেড়াবো। মোহনলাল সিরাজউদ্দৌলার অন্যতম বিশ্বস্ত সেনাপতি ছিলেন মোহনলাল। শওকত জংয়ের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলে নবাবের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন তিনি। মোহনলালের মধ্যে বীর দপের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের মানসিকতা লক্ষ্য করা যায়, কিন্তু মীর জাফর ও রায়দুর্লভের কথার সিরাজ তাকে যুদ্ধ বন্ধের নির্দেশ দেন। এতে মোহনলাল বন্দী হয়ে তাকে গুলি করে হত্যা করেন। শওকত জংয়ের বিরুদ্ধে লড়াইয়ের সেনাপতির দায়িত্ব পালন করতেন মোহনলাল। সিরাজ তাকে দেওয়ান খান পেশকার বানিয়েছিলেন। উইলিয়াম ওয়াটস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির পরিচালক ছিলেন উইলিয়াম ওয়াটস। ইংরেজদের সঙ্গে চুক্তির অনুসারে নবাবের দরবারের ইংরেজ প্রতিনিধি হিসেবে প্রবেশাধিকার ছিল তার। নাদু নসুদুস মোটাসুটা এবং দেখতে সহজ সরল এই লোকটি ছিলেন আদর্শ ও নীতিনৈতিকতার বিবর্জিত মানুষ। সর্বপ্রকার মিথ্যা আশ্রয় গ্রহণে তার জুড়ি ছিল না। মীর জাফর সহ অন্যান্য বিশ্বাসঘাতকের সঙ্গে তিনি সর্বদা যোগাযোগ রাখতেন এবং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অন্যতম প্রধান সহায়ক ব্যক্তি হিসেবে কাজ করেছেন। নবাব নারীর ছদ্মবেশে ষড়যন্ত্রের সভায় উপস্থিত হয়ে বিশ্বাসঘাতকতায় মীর জাফর, রাজা রায়দুর্লভ প্রমুখদের সঙ্গে পরামর্শ করতেন। নবাব একবার তাদের বন্দী করেছিলেন এবং একাধিকবার তাকে শুলে চড়িয়ে হত্যা করার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু রাজবল্লুকদের পরামর্শে নবাব তাকে ক্ষমা করে দেন। হতদম্য ওয়াস্টার দেশে ফিরে যান এবং অকালে মৃত্যুবরণ করেন, কিন্তু ওয়াস্টার স্ত্রী এই দেশের অন্য একজনের ইংরেজ যুবককে বিয়ে করে থেকে যান। অ্যাডমিরাল ওয়াস্টন হচ্ছে নৌবাহিনীর প্রধান। ইংরেজ পক্ষের নৌবাহিনীর প্রধান ছিলেন অ্যাডমিরাল ওয়াটসন ছিলেন ব্রিটিশ রাজ্যের কমিশন পাওয়ার অ্যাডমিরাল। 1756 সালে অক্টোবর মাসের 16 তারিখের মাদ্রাজ থেকে সৈন্য সামন্তসহ 5খানি যুদ্ধ জাহাজ নিয়ে তিনি কলকাতার দিকে রওনা হন। কলকাতায় তখন ছিল নবাব সিরাজউদ্দৌলার দখলে। ইংরেজদের হয়ে যুদ্ধ করার জন্য ক্লাইভের সঙ্গে যুক্ত হন ওয়াটসন। 15 ডিসেম্বর ক্লাইভ ও ওয়াটসনের সেনাবাহিনী কলকাতায় পৌঁছায়। নবাবের ফৌজদার মানিকচাঁদকে তাড়িয়ে দিয়ে ইংরেজরা কলকাতায় দখল করেন। ওয়াটসন হলেন কোম্পানির সিলেক্ট কমিটির মেম্বার। ওয়াটসন মনে মনে ক্লাইভের ক্ষমতাকে তুচ্ছ জ্ঞানে করতেন। উমিচাঁদকে ফাঁকি দেওয়ার জন্য যে জাল দলিলের ক্লাইভ ও মীর জাফরের প্রমুখরা সই করেছিলেন, তাতে ওয়াটসন সই দেয়নি। তার সই নকল করা হয়েছিল। অ্যাডমিরাল ওয়াটসনের নৌবাহিনীর নেতৃত্বের জন্য ইংরেজরা অতি সহজে চন্দননগরের ফরাসি বিরুদ্ধে যুদ্ধের জয়লাভ করেছিলেন। অ্যাডমিরাল ওয়াটসন ফরাসি যুদ্ধের 2 মাস পরে অসুস্থ হয়ে কলকাতায় মারা যান। সেন্ট জোন্স গোরস্থানে তার কবর দেওয়া হয়
এবার হলওয়েল ক্যারেক্টার। হলওয়েল লন্ডনের গাইস হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করে হলওয়েল কোম্পানির চাকরি নিয়ে ভারতবর্ষে চলে আসেন। পাটনা ও ঢাকার অফিসে কিছুকাল চাকরি করেন। 1732 সালে তিনি সার্জন হয়ে কলকাতায় আসেন। তখন তার মাইনে ছিল 50 টাকা মাত্র। সুতরাং অবৈধভাবে বিপুল অর্থ ঐশ্বর্য লাভের আশায় তিনি সিভিল সার্ভিসে চাকরি নেন। 1752 সালে তিনি 24 পরগনায় জমিদারের দায়িত্ব পালন করেন। যুদ্ধের সময় তিনি ফোর্টের অস্থায়ী গভর্নর নিযুক্ত হন। সিরাজউদ্দৌলার কলকাতার আক্রমণ করলে কোম্পানির গভর্নর ড্রাক সৈন্যদক্ষ মিনসিংহ সবাই নৌকায় চড়ে পালিয়ে যান। তখন ডাক্তার হলওয়ে কলকাতায় সৈন্যদক্ষ ও গভর্নর হন, কিন্তু সিরাজ আক্রমণের কাছেই টিকতে পারেননি। সিরাজের বাহিনী হলওয়েলকে বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে আসেন। মিথ্যা বলে অতিরঞ্জিত করে অসত্য ও অন্যায়ের আশ্রয় নিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে এবং তার শাসনামলকে কলঙ্কিত করা হয়েছিল হলওয়েলের উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যে তিনি অন্ধকূপ হত্যা কাহিনী ব্ল্যাক হোল ট্র্যাজেডি বানিয়েছিলেন। ফোর্ট উইলিয়াম কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠিত বাণিজ্যিক কুঠি। 1706 সালে এই কুঠি নির্মিত হয়। পরে এই কুঠির দুর্গ হিসেবে ব্যবহৃত হয়। ইংল্যান্ডের রাজা উইলিয়ামের সম্মানে এই কুঠির নামকরণ করা হয়। আলীনগরের সন্ধি 1757 সালে 7 ফেব্রুয়ারি বাংলায় নবাব সিরাজউদ্দৌলা এবং ভারতের ব্রিটিশ প্রতিনিধিত্ব রবার্ট ক্লাইভের সঙ্গে সমুদিত চুক্তি। এই চুক্তির শর্ত অনুযায়ী তখন কলকাতায় নগরী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। চুক্তি অনুযায়ী ইংরেজরা সেখানে দুর্গ স্থাপন করেন, টাকশালা প্রতিষ্ঠার সুযোগ লাভ করেন। এই প্রশ্নগুলো সৃজনশীল ও এমসিকিউতে আসতে পারে।